এরকম সাইজের কাঁকড়া হলে আর কোনো কথা নেই, একদম সোজা কাঁকড়ার ঝাল। আজ বাজারে খুব ভালো সাইজের কাঁকড়া পেয়েছিলাম, প্রায় এক একটার ওজন 550-600, আবার একটার ওজন তো 700 গ্রামের ছিল। তো নিয়ে চলে এলাম, আর তোমাদের জন্য রেসিপিও নিয়ে চলে এলাম। তবে আজ শুধু কাঁকড়ার ঝালের রেসিপি দেখাবো না, কাঁকড়াটা ঠিক কিভাবে আমরা পরিষ্কার করব সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখো, এই কাঁকড়াটা যেটা করলাম, জ্যান্ত কাঁকড়ায় নিয়ে এসেছিলাম, সেটাকে প্রথমে আমি ডিপ ফ্রিজে ভরে দিলাম। এবার তাতে কি হলো, একে পরিষ্কার করা বা ছাড়ানো, হাত পাগুলো ভাঙতে অনেক সুবিধে হয়। তো যাই হোক, এইভাবে যেভাবে আমি তোমাদের দেখাচ্ছি ঠিক এই প্রসেসে কিন্তু তোমাদের কাঁকড়ার পাগুলো ভেঙে নিতে হবে। মানে যখন দেখবে কাঁকড়া মরে গেলে তো আর কোনো অসুবিধা হয় না এইভাবে ছাড়াতে, আমি জেনে জ্যান্ত অবস্থায় কিছু করতে পারবো না। সেই জন্য এইভাবে ডিপ ফ্রিজে মোটামুটি 2-3 ঘন্টা রাখলে কিন্তু কাঁকড়া মরে যায়। দেখো, এক এক করে এবার কাঁকড়াগুলো থেকে পাগুলো আমি খুলে নিলাম। এরপর এই যে মেন খোলসটা আছে, এটা খুলে কিভাবে পরিষ্কার করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে প্রসেসে তোমাদের দেখাচ্ছি, সেই প্রসেসে এইভাবে একটু চাপ দিয়ে খুললেই আমাদের কাঁকড়াটা কিন্তু খুলে যাবে। খুলে গেলেই দেখবে ভেতরটা খুব সুন্দর করে, খুব ইজিলি পরিষ্কার করে নেওয়া যাবে। তবে হালকা করে চাপ দিতে হবে, বেশি জোরে চাপ দিলে কিন্তু কাঁকড়াটা ভেঙে যেতে পারে। সেই জন্য ছুরির সাহায্যে হালকা করে চাপ দিলেই দেখবে একটা দিকে বডি পার্টটা আর একটা দিকে খোলসটা আলাদা করে খুলে যাবে। এরপরে যখন খোলসটা খুলে যাবে তখনকার তারপরে স্টেপগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তখন দেখবে এই যে পোর্শনটা আছে বাঁ দিকটা তো এরকম ছাড়িয়ে ছাড়িয়ে পরিষ্কার করতে হবে। যে কালো অংশটা দেখতে পাচ্ছ তোমরা, সে কালো অংশটা কিন্তু হাতে করে ছাড়লেই পরিষ্কার হয়ে যাবে। এটা কিন্তু অ্যাকচুয়ালি খেতে নেই, হ্যাঁ, এটা নোংরা আর কি। এটাকে এরকম করে খুলে খুলে ছাড়ালেই কিন্তু আমাদের কাঁকড়ার মেন পোর্শনটা পরিষ্কার হয়ে যাবে। যেভাবে তোমাদের ভিডিওতে দেখাচ্ছি, এক একটা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানোর চেষ্টা করেছি, ওভাবেই কিন্তু তোমরা কাঁকড়াটাকে পরিষ্কার করো। তাহলে তোমাদের খেতে আর কোনো অসুবিধা হবে না এবং খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে। এরপরে আমি দেখো, আমার কাঁকড়ার পা ভাঙা হয়ে গেল, খোলসগুলোর মধ্যে থেকে নোংরাটা পরিষ্কার করে দেওয়া হলো। এরপরে এই যে কোনো একটা ব্রাশ, পুরোনো ব্রাশ বা যে কোনো পরিষ্কার ব্রাশ দিয়ে এইভাবে ঘষে ঘষে গাটাকে পরিষ্কার করে নিতে হবে। এটা করার ফলে কি হবে, কাঁকড়ার গায়ে অনেক মাটি লেগে থাকে, সেই মাটিগুলো পরিষ্কার হয়ে যাবে। খাওয়ার সময় আর এতটুকু কিছু অসুবিধা হবে না। দেখো, আমি খুব সুন্দর করে কিন্তু ঘষে ঘষে পাটা গাটা খুব ভালোভাবে পরিষ্কার করছি। কাঁকড়া খাওয়াটা তো খেতে ভীষণ টেস্টি লাগে, পরিষ্কার করাটা একটু ট্রিকি। দেখো, এত সুন্দরভাবে পরিষ্কার করেছি, একদম সাদা হয়ে গেছে। এরপরে এই পোর্শনটাকে আমি দুটো ভাগে ভাগ করব, তাহলেই হবে। বেশি ছোট ছোট কাটতে যাবে না, তাহলে কিন্তু গলে যেতে পারে, ভেতর থেকে ঘিলুগুলো বেরিয়ে আসতে পারে। শুধু দুটো ভাগে ভাগ করলেই কিন্তু এনাফ। দেখো, যেভাবে আমি কাটছি সেইভাবে কিন্তু এই কাঁকড়াটা কেটে ফেলতে হবে, এবং পরিষ্কারের পদ্ধতিটাও কিন্তু যেভাবে আমি দেখালাম সেইভাবেই করো, তোমাদের কোনো অসুবিধা হবে না আশা করি। দেখো, এক এক করে এগুলো আমি কেটে নিলাম। এরপর কাঁকড়ার যে আরেকটা পার্ট আছে, সেই পার্টটা থেকে দেখো আমি ঘিলুগুলো বার করে নেবো। এই ঘিলুটা কিন্তু খেতে হয় এবং ভালো করে রান্না করলে স্বাদটা খুব টেস্ট হয় আর কি। যাই হোক, ঘিলু বার করে নিলাম। যেহেতু ঠ্যাংগুলো বড় বড় এবং রান্না করার সময় ওর মধ্যে সমস্ত মশলা ঢুকতে হবে, সেই জন্য আমি এখানে দেখো এক এক করে একটু শিলনোড়ার সাহায্যে আমি ফাটিয়ে নিচ্ছি। সব কিছু আমার পরিষ্কার করা হয়ে গেল। এরপর সব কিছু এক জায়গায় অ্যাসেম্বল করলাম, করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করলাম কিছুটা হলুদ গুঁড়ো, তার সঙ্গে আমি অ্যাড করব কিছুটা নুন, আর তার সঙ্গে অ্যাড করব কিছুটা লঙ্কা গুঁড়ো। এই সব কিছু দিয়ে কাঁকড়াটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি আধা ঘন্টা মতো রাখবো, যাতে কাঁকড়ার ভেতরে নুনটা ঝালটা খুব ভালোভাবে ঢুকে যায়। কারণ কাঁকড়া ভাজার সময় না, খুব বেশি সময় ধরে আমরা ভাজি না, তাতে করে ভেঙে যেতে পারে, বেশি ঘেঁটে যেতে পারে। তো সেই জন্য এটা ম্যারিনেট করে কিন্তু একটু বেশি সময়ই রাখবে, যাতে করে প্রথমেই কাঁকড়ার ভেতরে নুন টুনগুলো যেন ঢুকে যায়। আশা করি তোমাদের এই রেসিপিটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। যেহেতু কাঁকড়াটা পরিষ্কার করার সাথে সাথে আমি রান্নার রেসিপিটা দেখিয়েছি, সেহেতু ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু আশা করি তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়েছে। দেখো, এরপরে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিলাম,
সর্ষের তেলটাকে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। আর তেলটা পরিমাণে একটু বেশি লাগবে, কারণ আলু দিয়ে কাঁকড়ার ঝালটা করছি তো। একটু পরিমাণে তেলটা বেশি দিয়ে আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। আলুটা তোমরা চাইলে একটু ছোট ছোট কাটতে পারো, কিন্তু যেহেতু কাঁকড়াটা বড় ছিল সেহেতু আমি আলুটা একটু বড় বড় করে কেটে নিলাম, দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে আলুটা আমি এখানে ভেজে তুলে নেবো। আমি একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তাতে খুব ভালো লাগে খেতে। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োটা এখানে স্কিপ করতে পারো, শুধু নুন হলুদ দিয়ে কিন্তু আলুটা ভেজে নিতে পারো। দেখো আলুটা আমার একদম বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু আলুটা আমি তুলে নেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে করে এখানেই 60-70% সেদ্ধ হয়ে যায়। আমি আলাদা করে এটা আর কষানোর সময় সেদ্ধ করব না। 60-70% সেদ্ধ হলে কাঁকড়ার সঙ্গে এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর কাঁকড়া রান্না হতে তো এমনিতে বেশি সময় লাগে না, সেই জন্য আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে তুলে নেবে। এরপর কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করব। তেল অ্যাড করে আমি এবার কাঁকড়াগুলো ভেজে নেব। আচ্ছা, এখানে কাঁকড়া ভাজার সময়টা বলে দিই, 2 থেকে 3 মিনিট। এটা বেশ ভাজা হবে না, একটু সাঁতলানো হবে বলা যেতে পারে। আর কাঁকড়ার রংটা দেখো, যেই তেলের মধ্যে দেব গরমের মধ্যে ওর রংটা একদম মানে পুরো কমলা হয়ে যাবে। দেখবে একটু রং চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু নাড়াচাড়া করেই আমাদের কাঁকড়া নামিয়ে নিলেই হবে। তবে হ্যাঁ, আরেকটা ইম্পর্টেন্ট টিপও তোমাদের এখানে আমি শেয়ার করি। কাঁকড়াটা যখন ভাজবে চেষ্টা করবে খুন্তিটাকে হালকা হালকা করে নাড়তে। না তো কি হবে, প্রথমে তো সেই শিলনোড়া দিয়ে ফাটিয়েছিলাম, তাতে করে কিন্তু কাঁকড়া থেকে সমস্ত মাছ টাছ বেরিয়ে এসে একবারে ঘেঁটে যেতে পারে। তো সেই জন্য এটা মাথায় রাখতে হবে, খুব হালকা হাতে নাড়াচাড়া করে এটাকে ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য সাঁতলে নিয়ে আমরা কাঁকড়াগুলো এক এক করে নামিয়ে নেব। আচ্ছা, এখানে আর একটা কথাও আছে। যেহেতু রেসিপি শেয়ার করছি, তোমরা প্লিজ আমাকে জানিও যে তোমাদের আমার রেসিপিস দেখতে কেমন লাগছে, এবং রান্নাগুলো আরও কিভাবে বোঝালে তোমাদের সুবিধা হয়। কারণ তোমরা আমার রান্না এত ভালোবাসো, এত ভালোবাসা দাও, এত সাপোর্ট দাও। তো আমার কর্তব্য তোমাদের কাছে জানা, এবং যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। আর কিসের রেসিপিস তোমরা দেখতে চাও আমায় কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। কারণ এই চ্যানেলে এখন তো শুধুই রান্না দিচ্ছি, কাজেই আমি অবশ্যই চেষ্টা করবো যাতে তোমাদের আমি সমস্ত কিছু শেয়ার করতে পারি। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার কাঁকড়া ভাজা তোলা হয়ে গেল। এবার ওই কড়াইয়ে আবারও সামান্য কিছুটা সর্ষের তেল দেব, সঙ্গে কিছুটা ঘিও অ্যাড করে নেবো। ঘিটা অ্যাড করে নিয়ে পরে আমি এর মধ্যে গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা, এই সব কিছু কিন্তু এর মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো। তোমাদের তেলটা এখানে একটু বেশি লাগতে পারে, কিন্তু প্রায় 2 কেজির কাছাকাছি কাঁকড়া রান্না করতে এটুকু তেল লাগবেই। একটু কষা কষা করে না করলে হয়তো খেতে অতটা ভালো লাগবে না, যেহেতু বড় সাইজের কাঁকড়া। যাই হোক, এদিকে যখন তেলের মধ্যে সমস্ত ফোড়নগুলো ফুটে উঠলো, আমি এর মধ্যে কিছুটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে খুব ভালো করে লাল লাল করে পেঁয়াজটা এখানে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে তোমরা মনে করলে পুরোটাই বাটা মশলা দিয়ে করতে পারো, কিন্তু আমি দেখেছি ভাজা পেঁয়াজ দিয়ে রান্নাটা অনেক অনেক বেশি সুস্বাদু হয়। আচ্ছা, এই পর্যাতে আমি কিছুটা এর মধ্যে চিনিও অ্যাড করব। রান্নার মধ্যে চিনি দিলে এক হচ্ছে তার স্বাদটা ব্যালেন্স হয়, দ্বিতীয়ত হচ্ছে রান্নার রংটা বেশ লাল লাল হয়। কাজে তোমরা যদি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না নাও করো, যদি শুধু একটু তেলের মধ্যে চিনি ফেলে দাও, তাহলে দেখবে রান্নাটা বেশ লাল লাল হয়েছে, দেখতে বেশ ভালো লাগে এই আর কি। চিনিটা ক্যারামেলাইজ হয়ে যায় তো সেই জন্য। যাই হোক, দেখো গল্প করতে করতে আবারও আমার পেঁয়াজ ভাজা কিন্তু কমপ্লিট। এরপরে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ বাটাও অ্যাড করব। পেঁয়াজ বাটা আর পেঁয়াজ ভাজার যুগলবন্দিতে মশলাটা কিন্তু বেশ ভালো হবে, বেশ ঘন হবে, খেতে ভালো লাগবে। তো সেই জন্য এখানে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে এটাও কিন্তু 8 থেকে 10 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। এসব রান্নাগুলো একটু সময় সাপেক্ষ। যাই হোক, দেখো পেঁয়াজ
দুরকম মানে বাটা আর কাটা দুটোই ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে নেবো 2 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা। এবং টোটাল যে মশলাটা আছে, টোটাল মশলাটা কিন্তু আমি এখানে খুব ভালো করে কষিয়ে নেব। এরপরে যখন মশলাটা কষানো হয়ে যাবে ঠিক 5 মিনিট পরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সঙ্গে একটুখানি গরম মশলা গুঁড়ো, কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এই সব কিছু দিয়ে আবারও ধৈর্য ধরে কিন্তু মশলাটা কষাতে হবে। এই গোটা রান্নাটার কি পয়েন্ট হলো মশলাটা খুব ভালো করে কষানো। অ্যাড করে দিলাম একটা বড় সাইজের টমেটো আর বেশ খানিকটা কাঁচা লঙ্কা। দেখো কড়াইটা অনেকটাই বড়, দেখে বুঝতেই পারছো পরিমাণটা অনেক বেশি। মশলা বেশি বলো না, এখানে যেটুকু দরকার সেটুকুই আমি দেওয়ার চেষ্টা করেছি, যাতে রান্নাটাও টেস্টি হয় আবার খুব বেশি রিচ না হয়। যাই হোক, এরপরে আমি এক এক করে, ওই দেখো আগেই আমি বলে দিয়েছি যদিও, তবে আমি পরে অ্যাড করলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটা, এবং এই সব কিছু দিয়ে খুব ভালো করে আবারও মশলাটা তেল ছাড়া হওয়া অবধি কষাতে হবে। দেখো মশলাটা যত কষাচ্ছি তত কমে যাচ্ছে, কিন্তু একটা ভাজা ভাজা ব্যাপার আসছে। তো মোটামুটি যখন থেকে শুরু করেছি আমার প্রায় 30 মিনিট লেগেছে পেঁয়াজ ভাজার থেকে এই পর্যায়ে অবধি মশলাটা কষাতে। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, বাটি থেকে দিলাম ওই যে ঘিলুটা রেখেছিলাম কাঁকড়ার, সেটা এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা খুব বেশিক্ষণ কষাতে লাগবে না, কারণ ওই যে আগেই বলেছিলাম তোমাদের 60 to 70% আমার এখানে আলু সেদ্ধ হয়েই গেছে, কিন্তু মশলাটার সঙ্গে জাস্ট কোট করার জন্য আলুটা আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে কষিয়ে নিলাম। দেখো আলু আমার প্রায় কষানো হয়েই গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা যে কোনো রান্নায় দিলে তার স্বাদ কিন্তু একদম বদলে যায়। তো যাই হোক, ধনেপাতাটা দিয়ে আবারও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখো আমার আলুর মধ্যে পুরো মশলাটা খুব ভালো করে কোট হয়ে গেছে। একটু জল দেব, কারণ খুব শুকনো শুকনো হয়ে গেছে, তো দিয়ে একটু নাড়াচাড়া করতে তাতে সুবিধা হবে। এবং আমি এখানে কিন্তু ঠান্ডা জল অ্যাড করিনি, গরম জল অ্যাড করে আলুটার সঙ্গে মশলাটাকে কোট করছি, কারণ আলুটা আর আলাদা করে রান্না হওয়ার খুব একটা সময় পাওয়া যাবে না। একবার কাঁকড়া দিয়ে দিলে 3 থেকে 4 মিনিট ফোটালেই কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। দেখো পর্যাপ্ত জল দিয়ে দিলাম, এরপর ভেজে রাখা কাঁকড়া দিয়ে 3 থেকে 4 মিনিট ফোটাবো, ব্যাস। আর কিন্তু বেশিক্ষণ ফোটাতে লাগবে না। কাঁকড়াটা খুব ভালো করে নাড়াচাড়া করে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে নিয়ে পরে রান্না আমাদের মোটামুটি কমপ্লিটের দিকে। তোমরা অবশ্যই জানিও তোমাদের আমার রেসিপিস কেমন লাগছে এবং এই রান্নাটা কেমন লাগলো। বাড়ির পাশে স্টেশন, ট্রেন চলছে, তারই মধ্যে ভয়েস ওভার করছি, প্লিজ কিছু মনে করো না। যাই হোক, দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট। কতটা জল দিলাম তাতেও কিন্তু জলটা টেনে গেল, সেই জন্য আমি আবারও কিছুটা গরম জল অ্যাড করে আমি এটাকে খানিকক্ষণের জন্য ফুটিয়ে নেব, কারণ কাঁকড়াটা একটু ঝোল ঝোল না হলে ভাত দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগবে না। তোমরা যদি একটু কষা কষা চাইছো তাহলে ওই পর্যায়ে আর জল দিও না, ওই পর্যায়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঘি দিয়ে নামিয়ে নিলেই আমাদের কাঁকড়ার ঝাল একদম রেডি। কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর তোমাদের আবারও জিজ্ঞাসা করছি তোমাদের আগামী দিনে কি রেসিপি চাই, সেটাও কমেন্টসে জানিও। যাই হোক, নামানোর আগে আবার একটুখানি ধনেপাতা কুচিয়ে দিলাম, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, ধনেপাতা দিলে একটা এক্সট্রা স্বাদ অ্যাড হয়, এই আর কি। যাই হোক, চলো এই রেসিপিটা এখানেই শেষ করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। টিল দেন সবাই খুব ভালো থেকো। আর ইনার স্ফিয়ার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ ওটাতে আমি আজকাল ভ্লগস দিতে শুরু করেছি।